গোয়া ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত ছোট্ট একটি রাজ্য। 1961 সালে পর্তুগিজ শাসন থেকে মুক্তি পেয়েছিল। 30 মে 1987 সালে গোয়া ভারতের কেন্দ্রীয় রাজ্যগুলির 25তম রাজ্য হিসেবে গঠিত হয়। গোয়ার উত্তরে তেরেখোল নদী, যা গোয়াকে মহারাষ্ট্র থেকে পৃথক করেছে। পূর্বে ও দক্ষিণে কর্ণাটক রাজ্য এবং পশ্চিমে রয়েছে আরব সাগর। গোয়ার রাজধানী পাঞ্জি আর ভাষা কোঙ্কনি। গোয়ায় বৈচিত্র্যময় সমুদ্র সৈকত, পুরনো গির্জা, ফোর্ট, পাহাড়, পাহাড়ি ঝর্ণা, ঝাঁ চকচকে রাস্তাঘাট, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যা প্রত্যেকটি ভ্রমণপ্রেমী মানুষদের মুগ্ধ করে দেয়। প্লেনে করে গোয়াতে যাওয়ার জন্য যেতে হবে গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ড্যাবলিম এয়ারপোর্টে। ট্রেনে করে যাওয়ার জন্য যেতে হবে মারগাঁও স্টেশনে অথবা ভাস্কো দা গামা স্টেশনে। আমাদের ট্যুর প্ল্যানটা ছিল: প্রথম দিন থ্রি কিংস চ্যাপেল, বেতাল বাতিন বিচ, কোলভা বিচ, ফাটরাডে বিচ। দ্বিতীয় দিনে বাটারফ্লাই বিচ, কাকোলাম বিচ, কোলা বিচ আর আগন্ডা বিচ। তৃতীয় দিনে রাজবাগ বিচ, গালগিবাগা বিচ, পালোলেম বিচ, কাবোডেরামা ফোর্ট। চতুর্থ দিন শ্রী শান্ত দুর্গা টেম্পল, মঙ্গেশ টেম্পল, কিছু পুরনো চার্চ, ফন্টেনাস, ডোনাপোলা বিচ। পঞ্চম দিনে পাড়া রোড, ছাপোরা ফোর্ট, আঞ্জনা বিচ, কালাঙ্গুটে বিচ, লোয়ার আগুয়ারা ফোর্ট, আগুয়ারা বিচ, বাগা বিচ, টিটোস লেন। তবে চলুন শুরু করা যাক আমাদের গোয়া ভ্রমণের অভিজ্ঞতা। বর্তমানে আমরা এখন হায়দ্রাবাদবাসী। হায়দ্রাবাদ থেকে গোয়া আমরা গিয়েছিলাম বাই রোড। দূরত্ব প্রায় 670 কিলোমিটারের মতো, সময় লাগে 14 থেকে 16 ঘন্টা। একদিনেই যাওয়া যায়, তবে শেষের পথটা কিন্তু ঘাট রোড, মানে পাহাড়ি রাস্তা। তাই আমরা আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম যে রাত্রে আমরা বিজাপুরে থাকবো, আর সেই মতোই আমরা এগোতে থাকলাম। টানা প্রায় 3 ঘন্টা যাওয়ার পরে আমরা নিলাম আমাদের প্রথম ব্রেকফাস্টের জন্য। বাড়ি থেকেই আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম, সেটা আমরা চটপট খেয়ে নিলাম, আর তারপরে শুরু হলো কুহুকে খাওয়ানো। হায়দ্রাবাদ থেকে গোয়া পুরো রাস্তাটাই কিন্তু অপূর্ব সুন্দর ছিল। ঝাঁ চকচকে আঁকাবাঁকা রাস্তা, রাস্তার দুই দিকে কখনো উঁচু উঁচু গাছ, কখনো ফসলি জমি, পাহাড়, নদী, বেশ বৈচিত্র্যময় ছিল। প্রায় দুপুর 3:30 নাগাদ প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আর বাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিল। কিছু একটা হালকা খাওয়া বলে খুঁজছিলাম, পেয়ে গেলাম একটা বড়া পাওয়ের দোকান। প্রথমে কুহুকে খাওয়ালাম, আর কুহুকে খাওয়াতে খাওয়াতেই চলে এলো আমাদের গরম গরম বড়া পাও। লাঞ্চ করে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। বিজাপুরের দূরত্ব তখনও প্রায় 3 থেকে 3.5 ঘন্টা দেখাচ্ছিল। রাস্তার দুই দিকের মাঠে চোখে পড়ল অনেক উইন্ড মিল। সূর্য প্রায় অস্ত যাওয়ার দিকে, আর আমরাও পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য বিজাপুরে। ওখানে গিয়ে আমরা কয়েকটা হোটেল দেখে তারপরে হোটেল চুজ করলাম। এতক্ষণ গাড়িতে বসা, তাই রুমে ঢুকে প্রথমেই দুজনে টান টান হয়ে শুয়ে পড়লো। হোটেলটা মোটামুটি ছিল, কিন্তু এখানকার খাবার দাবার খুব ভালো ছিল। রুমে গিয়ে আমরা ভেজ পকোড়া, চা খেয়েছিলাম, আর রাতের ডিনারে অর্ডার করেছিলাম ভাত, ডাল ফ্রাই, আলু ভাজা আর পনির বাটার মশলা। ডিনার সেরে আমরা ঝটপট ঘুমিয়ে পড়েছিলাম।
পরের দিন প্রায় সকাল 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। ঐতিহাসিক বিজাপুরকে বিদায় জানিয়ে আমরা এগোতে থাকলাম গোয়ার দিকে। বিজাপুরে অনেক কিছু আছে দেখার, এবার তো হলো না, পরে একবার অবশ্যই আসবো শুধু বিজাপুরে থাকতে। সকালের মিঠে রোদে চারিদিকটা কি সুন্দর লাগছিল। রাস্তার ধারে চায়ের দোকানে হাতে কেটলি নিয়ে এরকম স্ট্যাচুর মতো করা আছে, দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম ছোট্ট করে একটা টি ব্রেক নেওয়ার জন্য। তারপরে কিছু দূর যাওয়ার পরেই কুহু ঘুম থেকে উঠে পড়লো আর ওর ব্রেকফাস্ট করার সময় হয়ে গিয়েছিল। ঘড়িতে বাজে প্রায় 10টা আর আমরাও চটপট ব্রেকফাস্টটা সেরে ফেললাম। লাঞ্চ করব গোয়াতে গিয়ে। ওয়েলকাম টু গোয়া। অনেক দিনের স্বপ্ন ছিল গাড়ি করে গোয়া যাব, আর সেদিন সেই স্বপ্ন পূর্ণ হয়েছিল। তখন বাজে দুপুর প্রায় 3টে আর আমরা পৌঁছে গেলাম সাউথ গোয়াতে। এয়ারবিএনবি থেকে আমরা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম, যেখানে রান্না করার ব্যবস্থা ছিল। কুহুর জন্য যাতে খাবার বানাতে পারি সেই জন্যই এরকম রুম নিয়েছিলাম। একটা সিঙ্গেল রুম, যেখানে ছোট্ট একটা সিটিং এরিয়া, ডাবল বেড, একটা 2 ডোর ওয়ার্ড্রপ যেখানে এক্সট্রা পিলো কম্বল রাখা ছিল, আয়না, আর রান্না করার জন্য সব কিছু ছিল। ইন্ডাকশন, কেটলি, মাইক্রোওয়েভ, ফ্রিজ, রান্না করার জন্য প্রচুর বাসনকোসন আর একটা বড় সড়ো টিভি ছিল। আর বারান্দায় একটা ওয়াশিং মেশিন আর জামা কাপড় মেলার জায়গা ছিল। রুমে ঢোকার সময় আমরা লাঞ্চ নিয়ে ঢুকেছিলাম। চটপট লাঞ্চ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পালোলেম বিচের সানসেট পয়েন্টের দিকে। চারিদিকে পাহাড়, সমুদ্র, নারকেল গাছ, কি অপূর্ব লাগছিল জায়গাটা। বিচের ওপরের এই হোটেলগুলোতে থাকা যায় বা রেস্টুরেন্টে বসে নানান রকমের খাবার দাবারও খাওয়া যায়। সমুদ্র দেখে কুহুর কি আনন্দ, আর অংশুতা পারলে তখনই নেমে যায় সমুদ্রে চান করার জন্য।
মেঘলা ছিল বলে সেদিনকে সানসেট আর আমরা দেখতে পারিনি। সন্ধেবেলায় আমরা গেলাম পালোলেম বিচে। সামনে সমুদ্র, ঢেউয়ের আওয়াজ, সমুদ্রের ঠান্ডা হাওয়া, প্রত্যেকটা হোটেলেই বেশ সুন্দর গান বাজছিল। দারুণ পরিবেশ। সন্ধ্যে থেকে রাত্রির এখানে বসেই কাটিয়ে দেওয়া যায়। আমরা অর্ডার করলাম চিকেন পকোড়া আর কফি। দুটোই দারুণ ছিল। অনেক রাত অবধি সি বিচে বসেই কাটালাম। বাড়ি ফেরার সময় ডিনারটা কিনে নিয়ে আসলাম। রুমে এসে খেয়ে চটপট শুয়ে পড়লাম। সকালে উঠেই দেখলাম বারান্দায় এক পাল বাদর বসে আছে। হংসু আর কুহু তো বেশ খুশি ওদেরকে দেখে। রান্না করার সুবিধা আছে তাই ব্রেকফাস্টটা বাড়িতেই বানিয়ে নিলাম, ম্যাগি আর চা। সবার প্রথমে আমরা গিয়েছিলাম থ্রি কিংস চ্যাপেল দেখতে। দক্ষিণ গোয়ার ক্যানসাইলিমে কুয়েলিম নামক পাহাড়ের ওপরে অবস্থিত এই গির্জাটি কিন্তু ভুতুড়ে জায়গা হিসেবে খুব বিখ্যাত। একদম নির্জন নিরিবিলি পাহাড়ের ওপরে চার্চটি। আশেপাশে বসতি, দোকানপাট কিচ্ছু নেই। একদম পাহাড়ের মাথায়, তাই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে পাহাড়ের মাথায় উঠতে হবে। নেমে কিছুটা পথ আবার সিঁড়িতে করে ওপরে উঠতে হবে। গির্জাটি 1599 সালে তৈরি করা হয়েছিল। 3 জন রাজা দ্বারা গির্জাটি শাসিত হয়েছিল, যারা আরো শক্তিশালী হওয়ার বা প্রধান শাসক হওয়ার জন্য লড়াই করেছিলেন। শেষে একে অপরকে হত্যা করেছিলেন। পরে তাদের এখানেই কবর দেওয়া হয়েছিল। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন তাদের আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায় এবং এই জায়গাটিকে রক্ষা করে। প্রত্যেক বছর 6 জানুয়ারি এখানে খুব বড় একটা উৎসব হয়। কোনো ভৌতিক ব্যাপার আদৌ সত্যি কিনা বলতে পারবো না, তবে পাহাড়ের এত ওপর থেকে চারিদিকের ভিউটা কিন্তু দারুণ ছিল। এই থ্রি কিংস চ্যাপেলে কিন্তু অনেক মুভি শুটিংও হয়, তবে সন্ধে 5টার পরে এখানে কাউকেই থাকতে দেওয়া হয় না। এরপরে আমরা গিয়েছিলাম বেতাল বাতিম বিচে। এই সমুদ্র সৈকতটি দক্ষিণ গোয়ার সালসেটে অবস্থিত। বেতাল বাতিম বিচ প্রধানত তার শান্ত পরিবেশের জন্যই বিখ্যাত। স্বচ্ছ জল, সাদা ঝলমলে বালির সমুদ্র সৈকত, সমুদ্রে
স্বচ্ছ স্ফটিক জল রয়েছে, যা সাঁতারের জন্য দুর্দান্ত। আমরা ওখানে গিয়ে বেশ কয়েকজনকে কিন্তু সাঁতার কাটতেও দেখলাম। কিছুক্ষণ সেখানে বসে আমরা বেরিয়ে পড়লাম কোলভা বিচের দিকে। ঢোকার মুখেই বেশ অনেকটা বড় পার্কিং এরিয়া ছিল। সাউথ গোয়ার সবথেকে জনপ্রিয় এবং জমজমাট বিচ হলো এই কোলভা বিচ। বিচে ঢোকার মুখে একটা উঁচু সেতুর মতো জায়গা ছিল, সেটা পেরিয়ে আমরা বিচের দিকে এগোতে থাকলাম। সাউথ গোয়া মানেই নিরিবিলি জায়গা, বিচগুলোতেও খুব একটা ভিড় থাকে না, তবে কোলভা বিচ তার একদমই ব্যতিক্রম ছিল। তখন বাজে ঘড়িতে প্রায় দুপুর 2টো। অনেকেই তখন সমুদ্রে চান করছিল। বিচের একদম পাশেই রয়েছে একটা চিলড্রেন্স পার্ক। পার্কের চারিদিক নারকেল গাছ, পাম ট্রি দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো। সবারই প্রচন্ড খিদে পেয়ে গেছিল। কোলভা বিচে ঢোকার মুখেই নানান রকমের দোকানপাটের সাথে সাথে অনেক খাবার দোকানও আছে। লাঞ্চে খেলাম ভেজ থালির সাথে অমলেট, আর ট্রাই করলাম কিং ফিশ ফ্রাই। গোয়ায় গেলে পরে এই ফিশ ফ্রাইটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সেদিন আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল ফাটরাডি বিচ। গোয়ায় আসার আগে আমরা যখন অনেক ট্রাভেল ব্লগ দেখেছিলাম, তখনই কয়েকজনের ভিডিওতে আমরা এই ফাটরাডি বিচের কথা জানতে পেরেছিলাম। একদম নির্জন নিরিবিলি একটা সমুদ্র সৈকত। বিচের ওপরে রয়েছে একটি মাত্র বিচ স্যাক। খুব বেশি লোকজন এখানে যায় না বলে বেশ ফাঁকা থাকে। বিচের ওপরে কিছু বিলাসবহুল হোটেল রয়েছে। যারা এই সমুদ্রের ধারে হোটেলগুলোতে থাকে তারাই বেশিরভাগ এই বিচে সময় কাটায়। একদম ফাঁকা, তাই বাচ্চারাও এদিক ওদিক আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। হাতে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়লাম। সামনে সমুদ্র আর আমরা। অনেক চওড়া সমুদ্র সৈকত, আর সমুদ্রের ঢেউও কিন্তু খুব শান্ত। আমরা যখন ওখানে পৌঁছাই তখন আমরা ছাড়া আর বিচে কেউ ছিল না। তবে সূর্যাস্তের সময় যত এগিয়ে আসছিল, হোটেলগুলো থেকে লোকজন বিচে চলে আসছিল, তবে তার সংখ্যা কিন্তু খুবই কম। অংশু আর কুহু সেদিন ওখানে খুব মজা করেছিল। আমরাও খুব শান্তিতে কাটিয়েছিলাম, কারণ বাচ্চাদের নিয়ে ওখানে কোনো চিন্তা নেই। কিছুক্ষণ পরেই সবার ইচ্ছা হলো সমুদ্রে স্নান করার। চটপট সবাই চেঞ্জ করে নিয়ে সমুদ্রে নেমে পড়লাম। আমি অবশ্য সমুদ্রের জলে পা ভিজিয়েই সন্তুষ্ট থাকলাম। সেদিন সাউথ গোয়ার প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর ছিল, তবে ফাটরাডি বিচটা আমাদের সব থেকে ভালো লেগেছিল। সূর্যাস্তের পরেই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, আর আমাদের হোমস্টে অবধি পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো। আর সাথে সঙ্গী হয়েছিল বৃষ্টি। এরকম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সাথে বৃষ্টি,
অসাধারণ লাগছিল। গোয়ার প্রথম পর্বটা এখানেই শেষ করছি। পরের পর্বে থাকবে জঙ্গলের পথে আমাদের বাটারফ্লাই বিচে যাওয়া, কাকোলেম বিচের মতো একদম অফবিট একটা বিচ, সাথে আরো অনেক গল্প। গোয়ার প্রথম পর্বটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের পর্ব নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।